সুমিতা, যেটা বলছিলাম, আমার যেটা প্রথম প্রশ্ন হুম। এটা হচ্ছে যে রাজ্যে ভোট ঘোষণা অলরেডি হয়ে গেছে হুম। এবং সবাই মোটামুটি তালিকা প্রকাশও করে দিয়েছে। তার মধ্যে বিজেপি 142টা কেন্দ্রে ভোট প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিম ভোটার কিন্তু সেভাবে বিজেপি এখনো পর্যন্ত দেয়নি। তাহলে কি মানে এই যে মুসলিম ক্যান্ডিডেট মুসলিম ক্যান্ডিডেট, তো মুসলিম ক্যান্ডিডেটকে কি বিজেপি একেবারেই চাইছে না, মানে কোনোভাবেই যে তারা বাদ হয়ে থাকবে না, এরকম? দেখুন, মুসলিম ক্যান্ডিডেট বিজেপি দেবেও না। বিজেপি জানে মুসলিমরা বিজেপির ভোটার নয়, তারা হিন্দুত্বের দল এবং তারা হিন্দুত্বের প্রচার করে, গর্ব করেই প্রচার করে। এবং মুসলিমদের নিয়ে তাদের একটা নাকুচু ব্যাপারও রয়েছে। ধর্মের ভিত্তিতেই ভোটটা হচ্ছে, পরিষ্কার কথা। পশ্চিমবঙ্গে যে যাই বলুক, ভোটটা কিন্তু হচ্ছে ধর্মের ভিত্তিতে। এবং বিজেপির মূল এজেন্ডাই হচ্ছে যে হিন্দু ধর্মের পরাকাষ্ঠা এবং হিন্দুদের জন্য কাজ। তৃণমূলের হয়তো সোকল্ড হিন্দু মুসলিম বিষয়টা নেই, কিন্তু তৃণমূলের মুসলিম প্রীতি রয়েছে, এটা ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপির যেটা মূল ইস্যু, যে তারা ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু তারা বিভিন্ন জিনিসকে হাতিয়ার করে ক্ষমতায় আসতে চাইছে। তার মধ্যে প্রধান জিনিসটা হচ্ছে এসআইআর। এবং এসআইআর নিয়ে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। 65 লাখ লোক অ্যাডজুডিকেশন, আমি ডিলিট ছেড়ে দিলাম, 60 লাখ ডিলিট হয়েছে, সেগুলো তাদের ঠিক আছে, ডিলিট হয়েছে, নাম ডিলিট হয়েছে, কিছু বলার নেই। তারা নেই বা তারা মারা গেছেন বা ভোটারই নন, অন্য কেন্দ্রের ভোটার, ডবল ভোটার, ডিলিট হয়ে গেছেন, ঠিক আছে। হোয়াট ইজ অ্যাডজুডিকেশন? আন্ডার অ্যাডজুডিকেশন কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয়। এই বিষয় নিয়ে আজকেও আপনি জানেন আমাদের বিকাশ স্যার মামলা করেছেন এবং হাইকোর্ট কিন্তু 7 দিন টাইম দিয়েছে নির্বাচন কমিশনকে তাদের রিপোর্ট জানার জন্য, যে কেন এসআইআরটা হচ্ছে এবং এসআইআর এর মুখ্য উদ্দেশ্যটা কি, এবং এই অ্যাডজুডিকেশন থেকে শুরু করে আরো যা যা বিষয়গুলো বারবার দেখানো হয়েছে, সেগুলো মানুষের কাছে কবে ক্লিয়ার করা হবে। কারণ তারা এখনো বলছেন যে লিস্ট বেরোবে, তারা এখনো বলছেন যে অনেক ভোটার ভোট দিতে পারবেন যাদের নাম অ্যাডজুডিকেশন এসছে, কিন্তু যদি ক্লিয়ার না হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে জিনিসটা সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তো এই জিনিসগুলো রয়েছে। এবং আপনি যদি দেখেন কেন আমি মুসলিমের বিষয়টা তুললাম, মানে আপনি বললেন বলে এত প্রসঙ্গটা কেন বললাম, কারণ এই অ্যাডজুডিকেশনে বেশিরভাগ যাদের নাম বাদ গেছে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক, বেশিরভাগ। হিন্দুদের মধ্যে বাদ গেছে কম, মতুয়ারা বেশি বাদ গেছে, আর তাছাড়া বেশিরভাগ মুসলিম। কারোর নামের ভুল, কাউকে সরাসরি বলা হচ্ছে বিদেশ থেকে এসেছে, অন্য জায়গা থেকে এসেছে, কারোর ক্ষেত্রে টাইটেল ভুল, কারোর ক্ষেত্রে একটা স্পেলিং ভুল। এবং যেহেতু দেখা যাচ্ছে যে ছোটখাটো ভুলের জন্য বারবার করে এসআইআর এর যারা বিএলও তারা ডেকেছেন, তাদেরকে এফিডেভিটও জমা নিয়েছেন, তারপরেও এত অ্যাডজুডিকেশন। আর বিজেপি যেহেতু মুসলিমদের এজেন্ডা নেই বিজেপি দলে, ঠিক আছে, বিজেপিতে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। বিজেপি জানে ওই 40% ভোট আমাদের আসবে না। বিজেপির ক্যালকুলেশন হচ্ছে এই 65 প্লাস ডিলিটেশন, এই টোটাল যে 1 কোটি নাম বা 1,20,00,000, এটাকে যদি টোটাল বাইরে রাখা যায়, তাহলে রিগিং এর পার্টটা বন্ধ হয়ে যাবে তৃণমূলে। ওদের 40% ভোট যেটা হচ্ছে আপনার মুসলিম ভোট, আর হিন্দু ভোট ধরে নিন, হিন্দু ভোটটা স্ক্যাটার্ড হয়ে যায়। কতটা স্ক্যাটার্ড হয়ে যায়? হিন্দু ভোটটা 50% বিজেপির আছে, বাকি 30% তৃণমূলের আছে, 20% সিপিএম এবং অন্যান্য দলের রয়েছে, ঠিক আছে। হিন্দু ভোটটাকে ওরা যদি, বিজেপি যদি এখানে 60% নিজেদের দিকে আনতে পারে, আর 40% যে মুসলিম ভোট, এই মুসলিম ভোটটা যদি এই হুমায়ুন কবির মিম বা ধরুন এরা বলছে এরা নয় সেকুলার দল আইএসএফ, কিন্তু এদেরও মুসলিম ক্যান্ডিডেটসই বেশি এবং এদের নেতারা সবাই মোটামুটি মুসলিমই রয়েছেন। মোটামুটি এদের ভালো, এদের মুসলিমরা এদেরকে সাপোর্ট করবে বলে আমার ধারণা। যদি তারা করতে পারে তাহলে তৃণমূলকে বসানো সম্ভব। একবার যদি তৃণমূল 130 ক্রস করে যায়, 130টা আসন যদি কোনোভাবে তৃণমূল ক্রস করে যায়, 4 মের পর রেজাল্ট সেই তৃণমূলের ফেভারেই আসবে এবং মুখ্যমন্ত্রী শপথ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় 3য় বারের জন্য শপথ নেবেন। বিজেপি 100+ না যদি হয় কোনো কারণে, বিজেপি এই রাজ্যে পরবর্তী 5 বছরও আসবে না, মানে এই ভোটে আসতে পারবে না। 100+ হলে বিজেপির যা খেলা আছে, ঘোড়া কেনা বেচা, পয়সা এদিক ওদিক করে, হ্যাঁ,
কিছু করে বিজেপি হয়তো ওই হয়তো মহারাষ্ট্রের মতন, হয়তো অন্যান্য রাজ্যের মতন চলে আসতে পারে। কিন্তু 110 বা 20+ বিজেপি না যদি আসতে পারে, যদি এদের 200 থেকে অনেক বেশি হয়ে যায় তৃণমূলের, তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনা আমি দেখছি না। বিজেপি ক্যান্ডিডেট চুজিং কিন্তু আমার ভালো লাগেনি, এবং বহু জায়গায় অনেক প্রশ্ন আমার মনে অন্তত উঠেছে। আমি জানি না জনগণ সেটাকে কিভাবে চিন্তা ভাবনা করছে। আমি তো এবারে যেটা প্রশ্ন করব, 3জন ক্যান্ডিডেটকে নিয়ে আমি প্রশ্ন করব। যেহেতু প্রথম প্রশ্ন করব, আর বাংলা থেকে রিজাইন সন্তু পান, করেছিলেন হ্যাঁ। সন্তু পান, হুম, তারকেশ্বরে দাঁড়িয়েছেন। হুম। সজল ঘোষ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সজল ঘোষ, তিনি মহানগর থেকে আগের বারে দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন, হুম। তাকে নিয়ে প্রশ্ন করব। আর হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি 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 এক এক করে উত্তর দিই। আপনি যেভাবে প্রশ্ন করেছেন আমি উত্তরটা সেভাবে দিচ্ছি। প্রথমে হচ্ছে সন্তু পান। সন্তু পান একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আসে না, পরিষ্কার কথা আমার কাছে। বড় সাংবাদিক হতে পারেন, বিজেপি মনোভাবাপন্ন হতে পারেন, কিন্তু সাংবাদিকতা বা রাজনীতিতে, সাংবাদিকতা এবং রাজনীতিতে যে একটা বড় পার্থক্য রয়েছে, সেটা সন্তু পানের মতন লোক হয়তো কতটা কাটিয়ে উঠতে পারবেন আমি জানি না। যে কোনো জিনিস ছোট থেকে বড় করা ভালো। হঠাৎ করে একটা ভোটে নাম দিয়ে দেওয়া, পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে যাওয়ার মতন অবস্থা হতে পারে সন্তু পানের। হয়তো জিতেও যদি যান, ওই রকম কাঠপুতুলের মতন অবস্থা বিজেপি করে দেবে, বা জিততেই হয়তো পারবেন না। এরপরে নেক্সট যে নামটা আপনি সন্তু পান, আমি বিজেপিতে কতটা তিনি পারবেন লাস্ট অব্দি আমার মনে হচ্ছে না। যেটা একটু কঠিনই আমার লাগছে সন্তু পান, কারণ সন্তু পান যে সিটে দাঁড়িয়েছেন সেই সিটে কিন্তু অনেকের সঙ্গে অনেকের লড়াই আছে। এমনকি আমি আপনাকে বলছি, আমার কাছে এক্ষুনি নোটিফিকেশন এসছে একটা সম্পূর্ণ নতুন দল, যেখানে তাদের মিটিংয়েও বোধহয় আপনি ছিলেন ওয়ান্স আপন এ টাইম, সেই তারকেশ্বর তার দল নাম হচ্ছে ভারত দর্পণ ডেমোক্রেটিক রাইটস, বিডিআর, BDR। এই দল কিন্তু তারকেশ্বরে এই দল লড়ছে, বেশ কয়েকটা সেন্টার থেকে লড়ছে তারকেশ্বরে। সেখানে একজন সিনিয়র অ্যাডভোকেট ইমানুল হাসান মল্লিক তিনি লড়ছেন, এবং তিনি কিন্তু একসময় তৃণমূলের বড় কাণ্ডারি ছিলেন, এবং ভোট লড়ার কলা কৌশল তারও জানা রয়েছে। কাজেই তিনি হয়তো জিততে পারবেন বলে আমার ধারণা নেই, তিনি জিততে পারবেন না। কিন্তু সন্তু পান বা অন্যান্যদের বেশ কিছু ভোট যে তিনি কাটবেন এটা পরিষ্কার। আর তাছাড়া আপনাকে বলি, সেখানে টিএমসির যে ক্যান্ডিডেট তার সঙ্গে তো টক্কর হবে সন্তু পানের। সন্তু পান জেতা কঠিন আছে তারকেশ্বর থেকে, এইটুকু আমি বলতে পারি। তারকেশ্বর থেকে তো সন্তু পান, যদিও একটা জিনিস আমি বলি যে ওখানকার যিনি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে হুগলি, তারকেশ্বর, ওই জায়গাগুলোতে অত্যন্ত খারাপ একটা মনোভাব মানুষের রয়েছে। সুতরাং সেই মনোভাব যদি পোষণ করে তাহলে বিজেপির একটা ফুল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আমি ওখান থেকে আমি দেখছি না সন্তু পান। আচ্ছা, এরপরে যে সজল ঘোষ বড় নেতা নিঃসন্দেহে ভালো একজন মানুষ, কিন্তু হ্যাঁ মানছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি অনেক জায়গায় অনেক অ্যাডভান্টেজ নিয়েছেন, অনেক জায়গায় তিনি মনে হয়েছে যে তিনি রাজনীতিবিদ, কিন্তু সজল ঘোষের মতো একজন পোরখাওয়া রাজনীতিবিদ প্রকাশ্যে যখন বলেন সৌরভ গাঙ্গুলি তৃণমূলের দালাল, বাংলার একজন ক্রিকেটার যিনি ভারতবর্ষের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন ক্রিকেট টিমের, এবং যিনি ভারতকে ফাইনালে খেলিয়েছিলেন, যিনি ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্ম ভাবে যিনি এনে দিয়েছেন, বহু যুদ্ধের নায়ক, লর্ডসে অত বড় ইতিহাস সৃষ্টিকারী, এবং হচ্ছে যে জার্সি খুলে যিনি গুড়িয়েছিলেন, দেশের ক্রিকেটের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তার দিকে আঙুল তুলে বাঙালির ভাবাবেগকে আঘাত করা সজল ঘোষের ভোট, এই কথা বলার পরই অর্ধেক কমে গেছে বলে আমি মনে করি। যতই তিনি এখন রাত দুটো কেন, সারা রাতি প্রচার করতে থাকুন না কেন, এবং রাজন্যার কাছে তিনি যেভাবে উপনির্বাচনে হেরেছিলেন, মানুষ যদি ভুলে না যায়, তার কিন্তু সেই রাত বিরেতে ওই মাইক নিয়ে প্রচার পুরোই ফ্লপ খেয়ে গেছে। ওই সায়ন্তিকার কাছে যেভাবে তিনি হেরেছিলেন, রাত বিরেতে তার ওই মাইক নিয়ে প্রচার কিন্তু ফ্লপ খেয়ে গেছিল। আমি সজল ঘোষ মনে হয় তাকে ওই দ্বিতীয় হয়েই থামতে হবে, রানার্স আপ হয়েই থাকতে হবে। সজল ঘোষের সম্ভাবনা আমি দেখছি না। সম্ভাবনা যার নাম প্রথম আপনি একদম শেষে নিলেন, শুভেন্দু অধিকারী সম্ভাবনাময়, বিজেপির সব থেকে সম্ভাবনাময় ক্যাপ্টেন বলা যেতে পারে। এখন তিনি বিজেপিটাকে চালাচ্ছেন বা প্রধান কাণ্ডারি। কিন্তু আমার বক্তব্য যদি আপনি নেন, আমি বলবো
চাকচিক্য দিয়ে রাজনীতি হয় না। চাকচিক্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বো, লড়া ভালো, কনফিডেন্স ভালো, অতিরিক্ত কনফিডেন্স ভালো না। ভবানীপুরে আপনাকে, হ্যাঁ আপনিও বলতে পারেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চিনতো, নন্দীগ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল, আপনি হারিয়েছেন, ঠিক আছে, সেই জন্য হয়তো পাল্টা আপনি দিলেন যে ভবানীপুরে আমি দাঁড়াবো না। ভবানীপুরে আপনি দাঁড়ালে আপনি ভবানীপুর থেকে জিতবেন না। ভবানীপুরের মানুষ, কলকাতার মানুষ আপনাকে ভোট দেবে বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়, প্রতীক কর যাকে নন্দীগ্রামে দাঁড় করানো হয়েছে, তিনি কিন্তু আপনার কাছের লোক ছিলেন এক সময়। আপনার যা যা কীর্তিকলাপ, ভালো খারাপ সবকিছুই কিন্তু তিনি জানেন। সুতরাং নন্দীগ্রামেও আপনাকে ভালো সময় দিতে হবে। বিগত 5 বছর নন্দীগ্রামে আপনি সময় কতটুকু দিয়েছেন আমি জানি না, কিন্তু নন্দীগ্রামের মানুষ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। আপনি তো একজন এমএলএ হতেই পারেন, ঠিক আছে, একজন এমএলএ, কিন্তু এমএলএ হয়েও এমএলএ ল্যাডের টাকায় নন্দীগ্রামের জন্য আপনি কতটুকু কাজ করেছেন মানুষ জানতে চায়, নন্দীগ্রামের মানুষই জানতে চায়। সেই জায়গায় আপনার কিন্তু বিগ জিরো। দেখুন, আমি এই জন্যই বলছি, চুলচেরা বিশ্লেষণ করার মতন ক্ষমতা আমার নেই, আমি এখনো তত বড় রাজনৈতিক বিশ্লেষক হতে পারিনি, কিন্তু আমার স্বাভাবিক কিছু বেসিক সেন্স রয়েছে এবং সেইগুলোর ভিত্তিতে আমি যখন কথাবার্তা বলি বা আমি যখন চিন্তা ভাবনা করি, তখন আমার মনে হয় যে এইগুলো হওয়া উচিত বা এগুলো হতে পারে। পরবর্তীকালে কিছু মেলে কিছু মেলে না, হ্যাঁ, আমি খুশি হব সন্তু পানের মতন একজন সাংবাদিক তিনি যদি জিতে যান, হ্যাঁ, কিন্তু সন্তু পানেরও জেতা কঠিন এবং শুভেন্দু অধিকারীর কিন্তু আমার যেটা মনে হচ্ছে ভবানীপুরটা নাক কাটা যাবে, ওই নন্দীগ্রাম থেকে হয়তো কম মার্জিন নিয়ে জিতে আসতে হবে, এইটুকু হতে পারে।